আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। মধ্যরাতে উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা, স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত, সেনা মোতায়েন, ক্লাস পরীক্ষা স্থগিত। জাতীয় পার্টির কাকরাইল কার্যালয় ঘিরে ফের উত্তেজনা, আগুন ভাঙচুর, লাঠিচার্জ ও জলকামান ব্যবহার পুলিশের, বিভিন্ন স্থানে বিক্ষোভ, নূরের ওপর হামলায় হবে বিচার বিভাগীয় তদন্ত। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অনড় অবস্থানে দলগুলো, গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি চায় এনসিপি ও জামাত, নির্বাচন পেছাতে এমন দাবি, বলছে বিএনপি। আস্থা ফেরাতে 10টি বহুজাতিক কোম্পানিকে পুঁজিবাজারে আনার উদ্যোগ, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগকে অর্থ মন্ত্রণালয়ের চিঠি, দরকারি আইন সংশোধনের পরামর্শ। ইয়েমেনে ইসরায়েলের হামলায় হাউথি প্রধানমন্ত্রী নিহত, প্রতিশোধের হুঁশিয়ারি বিদ্রোহী গোষ্ঠীটির, গাজায় একদিনে নিহত আরও 77 ফিলিস্তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহ 60 শিক্ষার্থী আহত হয়েছেন। অনেক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এর মধ্যে গুরুতর আহত 21 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ক্লাস পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার রাত 11:15 দেরিতে বাড়িতে প্রবেশ করা নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে বাড়ির দারোয়ানের বিরুদ্ধে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকার একটি বাড়িতে এমন ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনাস্থলে গিয়ে দারোয়ানকে জেরা করলে স্থানীয়রা সেখানে পৌঁছে তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় স্থানীয়দের ইট পাটকেল আর দেশীয় অস্ত্রের আঘাতে 2 জন সহকারী প্রক্টর, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন নিরাপত্তা কর্মী সহ অর্ধ শতাধিক আহত হন। যখন বাসার দিকে চলে যাব ওই মুহূর্তে মাসনুন আর ওই যে ছাত্রমৈত্রীর একটা ছোট ভাই রাকিব, ও বললো যে ওদের এক বন্ধুকে নাকি মেরে মেডিকেলে পাঠাই দিচ্ছে। একটা বয়স্ক লোককে ধরছে, এই বয়স্ক লোককে মেয়েকে আমাদের স্টুডেন্টকে লাথি মারছে। আমরা যখন আক্রমণের শিকার হই তখন আমরা বাসা মেয়ের মুড়ে 2 ভাগ হয়ে যাই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও ভাঙচুর করা হয় পুলিশ ও সহকারী প্রক্টরদের গাড়ি। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সময় মতো কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ করেন শিক্ষার্থীরা। পরে রাত 3টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জাতীয় পার্টির কাকরাইল কার্যালয় ঘিরে ফের উত্তেজনা তৈরি হয়। ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়া হয় নথিপত্রে, লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে বিক্ষুব্ধদের সরিয়ে দেয় পুলিশ। এদিন খুলনার জাপার কার্যালয়ে ভাঙচুরের চেষ্টা করলে ধাওয়া দেয় আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয় ঘিরে ফের উত্তেজনা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে ভবনের নিচে আগুন দেন বিক্ষুব্ধরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ব্যবহার করে পুলিশ। শনিবার সন্ধ্যা 6:30টার দিকে জাপা কার্যালয়ে কিছু লোক মিছিল নিয়ে এসে ইট পাটকেল নিক্ষেপ করে। পরে ভেতরে ঢুকে ভাঙচুরের পাশাপাশি আগুন জ্বালিয়ে দেয় নথিপত্র ও চেয়ার টেবিলে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ শুরু করে পুলিশ। শনিবার বিকেলে খুলনার ডাকবাংলো মোড়ে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুরের চেষ্টা চালায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। উপর হামলা করেছে, আগামীতে আপনার আমার উপর হামলা করবে না তার কোনো গ্যারান্টি নেই। উৎসাহিত হয়ে আমাদের উপরে হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ নেবে, অন্যথায় আমাদের এই আন্দোলন আগামীতে দুর্বার থেকে দুর্বার করব। হামলার প্রতিবাদে শহীদ মিনার থেকে মশাল মিছিল বের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন। পরে রাজু ভাস্কর্যে এসে শেষ হয় মিছিলটি। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মুখোমুখি রাজনৈতিক দলগুলো। মৌলিক সংস্কারে চূড়ান্তের পরও আলোর মুখ দেখছে না জাতীয় সনদ। জামাত, এনসিপি সহ অন্যান্য দল এই সরকারের অধীনেই তা বাস্তবায়ন করতে চায়। তাদের দাবি, গণভোটের মাধ্যমে দিতে হবে আইনি ভিত্তি। অন্যদিকে সংবিধান সংস্কার সম্পর্কিত বিষয়ে নির্বাচিত সংসদের ওপর ছাড়তে চায় বিএনপি সহ সমমনারা। গণভোটের দাবিকে কুতর্ক হিসেবে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তার মতে, এসব দাবির মধ্য দিয়ে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা চলছে। হাসান ওয়ালি রিপোর্ট।
জাতীয় ঐকমত্য কমিশনের প্রাথমিক লক্ষ্য ছিল জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত করা। সে অনুযায়ী টানা বৈঠকে এজেন্ডাও শেষ করে কমিশন, কিন্তু বিপত্তি বাধে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। প্রাথমিক খসড়ায় 2 বছরের মধ্যে সংসদ বাস্তবায়ন করবে এমন অঙ্গীকারনামায় বিএনপি সমর্থন জানালেও অন্যরা ঘোর আপত্তি জানায়। 16 আগস্ট জুলাই সনদের চূড়ান্ত খসড়া দলগুলোর কাছে পাঠায় কমিশন। রাজনৈতিক দলের ফিরতি মতামত নিয়ে সমন্বিত খসড়া তৈরি করছে কমিশন। এরই মধ্যে বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে বৈঠক করছেন কমিশনের সদস্যরা। তবে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলীয় অবস্থানে অনড় রাজনৈতিক দলগুলো। জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণভোটের মাধ্যমে সনদের আইনি ভিত্তি এবং গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান দাবি করছে। দলটির এই নেতা বলছেন, আইনি ভিত্তি না থাকলে সনদের মূল্য থাকবে না। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে মূলত একটা রাজনৈতিক বোঝাপড়ায় এই পর্যন্ত আসছে, কিন্তু সরাসরি জনগণের কিংবা আরও যে বাহিরেও অনেক বিভিন্ন স্টেক হোল্ডার আছে তাদের যে মতামতগুলো সেগুলো দেখছে যে সরাসরি গণভোটে গেলে গণভোটের মাধ্যমে এই বিষয়টি বোঝা যাবে। সিনজেন্টা সহ সরকারের মালিকানা থাকা 10টি বহুজাতিক কোম্পানিকে পুঁজিবাজারে আনার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগকে চিঠিও দিয়েছে অর্থ মন্ত্রণালয়। সরকারের এমন সিদ্ধান্তে আলোর মুখ দেখলে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এজন্য দরকারি আইন সংশোধনের পরামর্শ তাদের। পুঁজিবাজার যে কোনো দেশের অর্থনীতির অন্যতম ভিত হিসেবে বিবেচিত হলেও যেন এক ভিন্ন গল্প বাংলাদেশে। এখানে স্টক এক্সচেঞ্জের সূচকের উত্থান পতনে বাড়ে সাধারণ বিনিয়োগকারীর বিনিয়োগ হারানোর হাহাকার। পুঁজির জন্য ব্যাংক নির্ভর হলেও সিন্ডিকেটের দৌরাত্মে শেয়ার বাজারমুখী হতে চায় না ভালো কোম্পানি। এমন বাস্তবতায় সরকারের মালিকানা থাকা ইউনিলিভার, নোভার্টিস, সিনজেন্টা, নেসলে বাংলাদেশ সহ 10টি বহুজাতিক কোম্পানিকে সরাসরি পুঁজিবাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গেল 14 আগস্ট শিল্প বাণিজ্য মন্ত্রণালয় ও বিদ্যুৎ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে চিঠিও দিয়েছে অর্থ মন্ত্রণালয়। গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর আগ্রাসনে একদিনে 77 জন নিহত হয়েছেন। ইসরায়েল যে কোনো মুহূর্তে গাজায় এয়ারড্রপ পদ্ধতিতে ত্রাণ সরবরাহ বন্ধ করে দিতে পারে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম CNN। এদিকে হাউথি প্রধানমন্ত্রী ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী। গাজা সিটির বিভিন্ন অঞ্চলে দখলদার বাহিনীর হামলায় লণ্ডভণ্ড চারপাশ। গাজাবাসীর হাহাকার আর আহাজারিতে উঠে আসে ইসরায়েলি বাহিনীর অমানবিকতার চিত্র। এদিকে গাজার আল শিফা হাসপাতালের ভেতরেই কফিন ঘিরে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। নিহত ইয়াজেনের খালা জানান, মাত্র 14 বছরের ছেলেটিই ছিল পরিবারের একমাত্র ভরসা। এছাড়া গাজা থেকে কয়েকশো কিলোমিটার দূরে ইয়েমেনেও আঘাত হেনেছে ইসরায়েলি ড্রোন। নিহত হয়েছেন হাউথি নিয়ন্ত্রিত সরকারের প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল রাহাবি ও কয়েকজন মন্ত্রী। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী। গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর একটি সাজোয়া যান লক্ষ্য করে হামলায় বেশ কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন। শনিবার ইসরায়েলি সেনাবাহিনী তথ্যটি নিশ্চিত করেছে, তবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি। এদিকে মার্কিন গণমাধ্যম CNN এর এক প্রতিবেদন অনুযায়ী অভিযান শুরু করার আগে খাদ্য সহায়তার এয়ারড্রপ বন্ধ করবে এবং ত্রাণের ট্রাক প্রবেশও সীমিত করার পরিকল্পনা করছে ইসরায়েলি সেনাবাহিনী। অন্যদিকে আবারও 44 দেশের কয়েকশো মানবাধিকার কর্মীর সঙ্গে ত্রাণ নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সুইডেনের জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গ। গাজা ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা তীব্র মতপার্থক্যে জড়িয়েছেন। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত বৈঠকে এক পক্ষ ইসরায়েলের উপর অর্থনৈতিক চাপ বাড়ানোর দাবি জানালেও অপরপক্ষ তা মানতে অস্বীকৃতি জানায়। স্পেন ও আয়ারল্যান্ড ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার দাবি তুললেও জার্মানি ও হাঙ্গেরি আপত্তি জানিয়েছে।